আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই নিউ সাউথ ওয়েলস বা সিডনি খুবই জনপ্রিয় তাদের হারবারের জন্য। এবং এখানে হচ্ছে বিদেশ থেকে যেসব আহ, উম, বৈদেশিক আহ, উম, নৌকা বা ইয়েগুলো আসে, সেটা প্রথমে ওই সিডনি হারবারে প্রথমত থামে। এবং এক্ষেত্রে ইনফেকশন রেটের অন্যতম একটা সোর্স ছিল সেটা। এবং তার পরবর্তীতে যে স্টেটটা আছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া, যেটাকে আমরা মেলবোর্নের জন্য অনেক বেশি পরিচিত, বা মেলবোর্ন এটার মূল সিটি হিসেবে পরিচিত। তো ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস আরেকটা যে মূল একটা বিষয়, এ দুটোই হচ্ছে অস্ট্রেলিয়ার মেইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো উম, বহিরাগত বেশিরভাগ ফ্লাইট ইদার আমাদের এখানে সিডনি এয়ারপোর্টে আসে অথবা মেলবোর্ন এয়ারপোর্টে এসে পৌঁছায়। যার কারণে অবশ্যই ইনফেকশন রেটের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে উম, আহ, এই স্টেট গুলোতে বহিরাগত কেসের সংখ্যা বা বাহিরে থেকে ইনফেক্টেড কেসের সংখ্যা খুবই প্রমিনেন্ট লেভেলে। কিন্তু কমিউনিটি ট্রান্সমিশনের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রেও এখানে খুবই বেশি। তো যার কারণে আমার কাছে যখন আমি এই দিক গুলোতে লক্ষ্য করি, তখন আমার কাছে মনে হয় যে এই দুটো স্টেট যেহেতু তারা মূল সেন্টার পয়েন্ট অফ ট্রান্সপোর্টেশন ইন অস্ট্রেলিয়া, এখানে হচ্ছে গিয়ে এভাবে এখানকার সংখ্যাগুলোকে আসলে বিশ্লেষণ করা সম্ভব। জনসংখ্যার দিক দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ড, এই তিনটি স্টেটে হচ্ছে জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি। এবং এই তিনটি স্টেটের ইনফেকশন রেটের দিকে তাকালেও এই তিনটি স্টেটেই ইনফেকশন রেটও তুলনামূলকভাবে অন্যান্য স্টেটের চেয়ে বেশি। কিন্তু যদি আমরা চতুর্থ অবস্থানের দিকে তাকাই, চতুর্থ অবস্থানে আছে জনসংখ্যার চতুর্থ অবস্থানে আছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। কিন্তু আমরা যদি ইনফেকশন রেটের দিকে তাকাই, তখন জনসংখ্যার চতুর্থ অবস্থানে আছে সাউথ অস্ট্রেলিয়া। তো এই ক্ষেত্রে এসে আমার কাছে মনে হয় শুধুমাত্র জনসংখ্যা দিয়ে অস্ট্রেলিয়ার যে আক্রান্তের সংখ্যা, ইনফেকশন রেট, সেটাকে আসলে শুধুমাত্র বিশ্লেষণ করা সম্ভব না। এক্ষেত্রে আমাদেরকে আসলে ভৌগোলিক প্রেক্ষাপটের দিকে তাকাতে হবে। এবং যখন আমরা ভৌগোলিক প্রেক্ষাপটের দিকে তাকাই, তখন আমরা দেখি যে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস এই দুটোর মধ্যে যে বর্ডার ফ্লুইডিটি, কনস্ট্যান্টলি ট্রান্সপোর্টেশন, কনস্ট্যান্ট এক্সচেঞ্জ অনেক বেশি। যার কারণে এই দুটো স্টেট খুবই পাশাপাশি। এবং এর পাশাপাশি রয়েছে কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়া, যারা হচ্ছে গিয়ে ভৌগোলিক দিক থেকে কাছাকাছি এই দুটো স্টেটের। এবং এই তখন যখন আমরা এটাকে ভৌগোলিক ভাবে দেখতে পাই, তখন আমরা দেখব যে এই দুটো মেইন কোর স্টেট, যেটা নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া, এগুলোর পাশাপাশি স্টেট গুলোই হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত। এবং এগুলোকেই তখন আমরা মেইন সেন্টার পয়েন্ট অফ অ্যাটেনশন হিসেবে দেখতে পাই সব দিকে ইনফেকশন রেট সরানোর জন্য। সেই সাথে আরেকটা বিষয় যেটা আমার একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, সেটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেন্স রেট অফ দ্য প্রিমিয়ার ইন এভরি স্টেট। কারণ যেমন অন্যান্য দেশগুলোতে আমরা যখন তাকাই, প্রত্যেকটা দেশগুলোতে সে দেশের প্রধানমন্ত্রী থাকে অ্যাজ এ মেইন স্পোকস পারসন। অবশ্যই অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মেইন স্পোক পারসন। কিন্তু সেই সাথে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্টেটের যে প্রিমিয়ার, তাদের মাধ্যমে সেই স্টেটগুলো পরিচালিত হয়। সো সেই প্রিমিয়ারদের অ্যাকসেপ্টেন্স রেট সেই স্টেটগুলোতে কেমন, সেটার উপরে ভিত্তি করেও মানুষের আচরণ, মানুষের যে ধরনের হচ্ছে রিস্ক বিহেভিয়ার বা রিস্ক টেকিং বিহেভিয়ার, সেগুলো আমার কাছে মনে হয় যথেষ্ট প্রভাবিত হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যদি দেখি ভিক্টোরিয়াতে, যে ভিক্টোরিয়ান প্রিমিয়ার, তার অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি তুলনামূলকভাবে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারের থেকে। তো যার কারণে তিনি তুলনামূলকভাবে শক্ত মেজার যখন নেন ভিক্টোরিয়ার জন্য, ভিক্টোরিয়ান জনগণ আর মোর লাইকলি যে তারা সেটা ফলো করবে। কিন্তু সেই তুলনায় নিউ সাউথ ওয়েলসের কেসটা আমরা যদি দেখি, এখানে অনেক অনেক ক্ষেত্রে অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে আমরা দেখেছি যে তাদের মধ্যে রিস্ক টেকিং বিহেভিয়ার বা এই লকডাউনটাকে পুরোপুরি ভাবে ফলো না করার একটা টেন্ডেন্সি আছে। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই যে প্রত্যেকটা পার্টিকুলার স্টেটের যে স্পোক পারসন, তাদের ইমেজ, এটা এক্ষেত্রে একটা
হিউজ ভূমিকা রাখে বলে আমার মনে হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ নুসরত। এই অল্প সময়ের মধ্যে পুরো অস্ট্রেলিয়ার একটা ভৌগোলিক বিশ্লেষণ, পাশাপাশি সেই ভৌগোলিক বিশ্লেষণের ধারাবাহিকতায় এখানকার কোভিড এর বিষয় সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। এখন আমাদের সাথে যুক্ত হবেন রাহুল আঞ্জুম। রাহুল বর্তমানে তুরস্কেতে আছে, তো আমরা রাহুলের কাছ থেকে তুরস্কের এই সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। রাহুল। স্যার ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। অনেক প্রিয় মানুষজনকে দেখা অনেকদিন পরে, জহির স্যার, স্নিগ্ধা ম্যাম, সাইমা ম্যাম, সুমন স্যার, সবাইকে ধন্যবাদ। স্যার আমি 3 মিনিটের মধ্যেই শেষ করব, যেভাবে আপনি বলছিলেন। তো যেভাবে আমরা দেখি তুরস্ক একটি মানে পাশ্চাত্য চোখে দেখলে আপনার একটি কর্তৃত্ববাদী, একটি স্বৈরাচার, একটি ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্র। কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে যেগুলো আমাদের যখন আপনি এখানে থাকবেন, যখন সাধারণ মানুষের সাথে মিশতে পারবো তখন বোঝা যায়। তো সেই ব্যাপারগুলোকে ছোট করে বলে তারপরে আমি সংখ্যার দিকে যাব। শুরুতেই তুরস্ক যেটা তুরস্ক লকডাউন নাই, কোনো বর্ডার অফ নাই। বর্ডার খোলা, লকডাউন নাই। আপনার শুধু উইকেন্ডে আপনার শুধু কি বলা হয় যে লকডাউন থাকে। তো তুরস্ক যে জিনিসটা ভালো ব্যবহার করেছে সেটা হলো যে এটা মসজিদের ব্যবহার খুব ভালোভাবে করেছে। মানুষকে মসজিদের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে নামাজ হবে না মসজিদে, সেটা জুমা হোক, সেটা অন্য যেকোনো নামাজ হোক, আপনাদের মসজিদে আসার দরকার নেই। তো মানুষ যখন আপনার ধর্মীয় অনুভূতিতে, ধর্মীয় জায়গা থেকে সতর্কতার জিনিস আপনার যে অ্যানাউন্সমেন্টটা পাওয়ার পরে মানুষ বাইরে বাইরে বের হয় না। আর দ্বিতীয় ব্যাপার হলো সরকারের কিছু আন্তরিক পদক্ষেপ, যেগুলো আপনার মহামারীকে অনেকটা নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে আসছে। সেটা হচ্ছে যে আপনি ফ্রিতে মাস্ক নিতে পারবেন। প্রতি সপ্তাহে আপনি ৫ টি মাস্ক নিতে পারবেন যেকোনো আপনার নিকটস্থ দোকান থেকে। দ্বিতীয় হচ্ছে যে কেউ এখানে আগামী ৩ মাসের মধ্যে কাউকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না, আগামী ৩ মাসের মধ্যে। আর তৃতীয়ত হলো যে রাষ্ট্র এই সময় সকল ধরনের চিকিৎসার ব্যয়বহন রাষ্ট্র নিবে। আর অন্য যে ব্যাপারটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে জানেন তো তুরস্কে প্রায় ৫০ লক্ষ সিরিয়ান শরণার্থী বাস। তো সরকার আপনার সব ধরনের সহযোগিতা দিচ্ছে শরণার্থীদেরকে। আমরা কিন্তু সব জায়গায় দেখি যে আমেরিকা অথবা লন্ডন অথবা স্নিগ্ধা ম্যাম যেটা বললেন যে নিউজিল্যান্ড, যারা যেভাবেই যে পদক্ষেপগুলো নিয়েছেন সবাই কিন্তু নিজেদের নাগরিক কেন্দ্রিক পদক্ষেপ নিয়েছেন। আমরা কিন্তু জার্মানির কথা দেখছি যে জার্মানি করোনা মোকাবিলায় সফল। কিন্তু আসলে শরণার্থীদের জন্য কি হচ্ছে? যারা স্টেটলেস তাদের জন্য কি হচ্ছে? এই ব্যাপারগুলো কিন্তু আসতেছে না। সেক্ষেত্রে তুরস্ক সরকার তুরস্কের নাগরিকদের মতোই শরণার্থীদেরকে ট্রিট করছে। শরণার্থীরা যদি আপনার কেউ করোনায় আক্রান্ত হয় অথবা অন্য কোনো, শরণার্থীদের জন্য পুরো আপনার স্বাস্থ্য বীমা আছে সব শরণার্থীর জন্য। তো আগে যেহেতু বলেছি যে পাশ্চাত্য মিডিয়ায় কর্তৃত্ববাদী, স্বৈরাচার, ধর্মীয়ভাবে উগ্র একটা রাষ্ট্র। তো এরপরেও রাষ্ট্র আপনার সংখ্যা নিয়ে নিজেদের মতো বয়ান তৈরি করেছে। তো শুরুতে আপনার জানুয়ারি মাসে যখন ১ম করোনার আবির্ভাব হয়, সরকার এটা অনেক মানে মেইনস্ট্রিম মিডিয়া থেকেই পাওয়া খবরে সরকার এই ধরনের স স সরকার ব্যাপারটা লুকিয়ে রেখেছে। কিন্তু মার্চে এসে যখন আপনার ভাইরাসের আপনার প্রচুর আক্রমণ শুরু হয়, তখন সরকার আপনার সামনে নিয়ে এসে লকডাউন অথবা অন্যান্য যে অর্থনৈতিক পরিষদ এই ব্যাপারগুলো শুরু করে। সবচাইতে ভালো যেই ব্যাপারটা আমি শেয়ার করতে চাই সেটা হলো যে ওয়াকফ সম্পত্তির ব্যবহার। জানেন তো টার্কিদের ১০০০ বছরের একটা বিশ্ব সাম্রাজ্যের একটা ঐতিহ্য ছিল। এখানে আপনার প্রচুর ওয়াকফ সিস্টেম আছে, প্রচুর নন প্রফিট অর্গানাইজেশন আছে, যাদের কাছ থেকে আপনি নিয়মিত মাস্ক, নিয়মিত খাবার, নিয়মিত আর্থিক সহায়তা, নিয়মিত অন্যান্য সহযোগিতা নিতে পারবেন। এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ মানুষ আক্রান্ত, রিকভার প্রায় ১ লক্ষ, আর মৃত্যুর সংখ্যা প্রায় ৪,০০০। তো আশা করা যায় যে আগামী ২ সপ্তাহ পরে সরকার আবার স্বাভাবিক জীবনযাত্রায় সবাইকে ফিরিয়ে আনতে পারবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ রাহুল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং তুরস্কের যে ওভারঅল
পরিস্থিতি সেটা সম্পর্কে একটা আপডেট দেওয়ার জন্য, এবং খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে মসজিদের ব্যবহার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আপনাদের জন্য একটা, বিশেষ করে অ্যানথ্রোপোলজির লোকজনের জন্য হয়তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে যে পাবলিক হেলথ মেসেজ গুলো আমরা আসলে কোন মেসেজ কোথা থেকে দিলে সেটা বেশি কাজে লাগতে পারে, সেই বিষয়গুলো দেখতে পারি। তো যাই হোক, এবার আমি আবার একটু বাংলাদেশ প্রেক্ষাপটে যেতে চাই, এবং আমার আজকের যে আলোচনা সূত্রপাত ছিল সেই আলোচনা সূত্রপাতে আমি একটা জিনিস একটু একটু জোর দিতে চাই, সেটা হচ্ছে যে এই সংখ্যার সাথে আক্রান্ত আমি যদি দেখি যে মানুষজন সেখানে উচ্চবিত্ত, নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তের সব শ্রেণীর মানুষজনই আছে, কিন্তু আমি একটু দেখতে চাই যে আসলে নিম্নবিত্তের মানুষ এই সংখ্যাটাকে কিভাবে দেখছে, এবং বিশেষ করে যারা নিম্নবিত্ত মানুষের সাথে এই মহামারী পর্যায়ে কাজ করছেন, নানাভাবে কাজ করছেন, বিশেষ করে তাদের সাহায্য দেয়া থেকে শুরু করে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন, এরকম জায়গায় যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতাটা একটু দেখতে চাই যে আসলে নিম্নবিত্তের মানুষ এই সংখ্যাটাকে কিভাবে দেখে। আমি এ পর্যায়ে একটু অনুরোধ করব নুর হোসেন সিদ্দিক পলাশকে তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। নুর হোসেন। ধন্যবাদ স্যার। খুব ভালো লাগছে যে সবার সাথে শুনতে পাচ্ছেন সবাই স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। ওকে ওকে। সো অনেকদিন পরে অসংখ্য প্রিয় মুখের সাথে দেখা, জহির স্যার, সাইমা ম্যাডাম, স্নিগ্ধা ম্যাডাম, সুমন স্যার। সময় লিমিটেশনের জন্য কারোর সাথে কথা বলতে পারছি না, এটা একটা খারাপ লাগছে আর কি। তো যাই হোক, আমি গত নভেম্বর পর্যন্ত ব্র্যাকে কাজ করেছি, প্রায় 6.5 বছর এনজিও সেক্টরে বা উন্নয়ন সেক্টরে কাজ করেছি। গত নভেম্বরে আমি বিকাশে জয়েন করেছি, যদিও এখনো আমি এনজিও সেক্টরের সাথে কানেক্টেড, কারণ আমি রিলেশনশিপ ম্যানেজার এনজিও সেক্টর ফ্রম বিকাশ। সো অল এনজিও সেক্টরের সাথে মোটামুটি বাংলাদেশ সকল এনজিওদের সাথে মোটামুটি একরকম যোগাযোগ আছে আর কি এগুলো নিয়ে। সো বিশেষ করে যারা বিকাশের সাথে যুক্ত। তো আমি দুই পর্বে কথা বলতে চাইবো। একটা হচ্ছে যে তারা কিভাবে রেসপন্স করছে এই মুহূর্তে তাদের ক্লায়েন্টদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে। আরেকটা হচ্ছে যে যেটা স্যার বললেন যে নিম্নবিত্ত মানুষজনের এই মুহূর্তে তাদের পরিস্থিতি বা তাদের সংখ্যা নিয়ে তাদের কি ধারণা, এইরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো যদি প্রথমেই আসি যে কি হচ্ছে আসলে, বিশেষ করে নিম্নবিত্তদেরকে নিয়ে এনজিও সেক্টর কিভাবে রেসপন্স করছে, কি ধরনের তথ্য আমাদের কাছে আছে। সো আমরা যখন বিকাশ থেকে শুরুতে যখন এই অবস্থার সিচুয়েশনটা তৈরি হয় যে অ্যাজ এ কর্পোরেট এবং ফুললি ডিজিটালাইজ কর্পোরেট সেক্টর, সেই জন্য আমাদের অনেকগুলো অ্যাডভান্সমেন্ট ছিল যেগুলোকে আমরা ব্যবহার করেছি, এনজিও সেক্টরের সাথে এর ব্যতিক্রম ছিল না। আমরা বলা যায় একরকম প্রি নক করাই তাদের কাছে শুরু করেছিলাম যে আপনারা এই সময়টাতে আপনাদের যে সদস্যরা আছে, আপনাদের মেম্বাররা আছে, বা যে কমিউনিটিতে আপনারা কাজ করেন তাদের জন্য কি করতে চান, কি করতে পারেন, আপনাদের কোনো প্ল্যান যদি থাকে আমাদেরকে জানাইতে পারেন, বা কোনোভাবে যদি আমরা আপনাদেরকে হেল্প করতে পারি সেক্ষেত্রে আমরা আপনাদের সাথে যুক্ত হতে পারি। তো আমরা তাদেরকে মেসেজগুলো দিয়ে রাখছিলাম, এবং আমরা সময় সময় আস্তে আস্তে তাদের কাছ থেকে রেসপন্সগুলো পেতে শুরু করি। এর মধ্যে আমরা যদি একটু একটা ছোট স্ট্যাটিস্টিক্যাল ইয়ে দিই, যেহেতু সংখ্যা নিয়ে কথা হচ্ছে। তো এর মধ্যে একটা এনজিও আছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, তারা তাদের প্রায় 2000 মানুষদেরকে টাকা মানে নগদ ক্যাশ সাপোর্ট দিয়েছে আমাদের মাধ্যমে, প্রায় 12 লাখ টাকা তারা দিয়েছে। কিছু অংশ এখনো বাকি আছে 2000-এর মধ্যে। তারপরে কে ফাউন্ডেশন একটা এনজিও আছে, যারা প্রায় 150 জন করোনা ভালনারেবল বা এফেক্টেড পিপল, মানে সরি, যারা কিনা করোনার জন্য খাদ্য সহায়তা পেয়েছে, তারা প্রায় 2.5 লাখ টাকা বিতরণ করেছে। তো সর্বোচ্চ যেই বিতরণটা আমাদের মাধ্যমে হয়েছে সেটা করেছে ব্র্যাক। তারা প্রায় 2 লাখ তাদের নিজস্ব ফান্ড থেকে 30 কোটি টাকা বিতরণ করেছে, প্রতি হাউস হোল্ডে 2 সপ্তাহের খাবারের জন্য 1500 টাকা করে। তাদেরকে একই সাথে সহায়তা করছে গ্রামীণ ফোন, তারাও প্রায় আমাদের সাথে 80,000 মানুষজনকে ফান্ড দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাকের সাথে, আমাদের মাধ্যমে সেটা। পলাশ, আমি হয়তো বা সময় থাকলে এটা নিয়ে কথা বলবো যে আসলে কোন এনজিওর কন্ট্রিবিউশনটা কিরকম। আমার প্রশ্নটা ছিল একটু ভিন্ন জায়গায়। আমার প্রশ্নটা ছিল যে যেহেতু আপনার নিম্ন আয়ের মানুষজনের সাথে নানাভাবে কাজ করতে হচ্ছে এই ফান্ড ডিস্ট্রিবিউশন কেন্দ্র করে, তা আপনি তাদের পার্সপেক্টিভ থেকে আপনার অভিজ্ঞতাটা কি, তারা আসলে এই করোনার সংখ্যাটাকে কিভাবে দেখে? এখানে কি অনেকে যেটা জীবন এবং জীবিকাকে আলাদা করেন, আমি যেটা বলি যে অনেক সময় হয়তো জীবিকাটাই জীবন হয়ে ওঠে, যে নিম্নবিত্তের মানুষ যখন তার জীবিকা থাকে না তখন আসলে সেখানে জীবন থাকে না। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই পার্সপেক্টিভ থেকে নিম্নবিত্তের মানুষজনের যে অভিজ্ঞতা, সেখানে আসলে তারা করোনার সংখ্যাটাকে কিভাবে দেখছে? জি স্যার, সেটাতে চলে যাচ্ছি। সেই ক্ষেত্রে একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা যেই বিশেষ করে আমি আমার ব্যক্তিগত যেই যোগাযোগগুলো আছে শুনছি এনজিও কর্মীদের কাছ থেকে,
কিংবা আমি ব্যক্তিগতভাবে যে এই ধরনের যোগাযোগগুলো থেকে জানতে পারছি বা আমি কথা বলেছি কারোর সাথে, একটা জিনিস স্যার যেটা বুঝতে পারছি, সংখ্যাটা নিয়ে আসলে তাদের খুব বেশি মাথা ব্যথা আসলে স্যার আমি দেখি নাই। বরঞ্চ হচ্ছে যেটা একটা জিনিস আমরা দেখলাম যে যখন তারা বলছে, যেটা মানে তাদের কথা থেকে আসছে যে আমার করোনা আমার হবে কি হবে না এটা কোনো নিশ্চিত বিষয় না, কিন্তু ক্ষুধাটা আমার নিশ্চিত। আজকে যদি খাবারটা না থাকে কালকেই আমি, মানে আজকে যদি আমার খাবার না থাকে তাহলে আমি আজকে সন্ধ্যার পরে মানে ক্ষুধার্ত হয়ে যাব। তো সুতরাং অনিশ্চিত বিষয় হচ্ছে নিশ্চিত ক্ষুধাটাকে বেশি প্রায়োরিটি দেওয়াটা হচ্ছে একটা বড় চিন্তার ব্যাপার, যেটা আমি দেখেছি। যখন রিকশাওয়ালার সাথে কথা বলেছি, আমার সুযোগ হয়েছে, বলেছে যে ঘরে বসে থাকলে আমাকে কেউ খাওয়াবে না, এবং আমি কোনো মনে করি না যে আমাকে খাওয়াবে। আরেকটা জিনিস, একটা অ্যান্সার আসছে এরকম খুবই যে আমার ছেলেকে যদি বা আমার সন্তানকে যদি আমি ক্ষুধার্ত দেখি তাহলে কি আসলে সংখ্যা বা কতজন মারা যাচ্ছে এটা আমার জন্য বড় ইস্যু না, বরং ঘর থেকে বেরিয়ে গিয়ে খাবার নিয়ে আসাটা হচ্ছে আমার জন্য বড় একটা জরুরি প্রয়োজন। আরেকটা, যেমন তারা মনে করছে যে মানুষ মারা যাচ্ছে বিশেষ করে হচ্ছে যে যারা বড় লোক তারা মারা যাবে, আমরা গরিব মানুষ মরবো না, কারণ আমাদের অনেক এই সমস্ত অসুখ বিসুখের সাথে লড়াই করার অভিজ্ঞতা আছে, বা আমাদের হৃদরোগ হার্টের অসুখ যেগুলো বড় লোকের হয় এগুলো আমাদের নাই, ডায়াবেটিস মনে করে যে নাই। তো সুতরাং হচ্ছে যে কতজন মারা যাচ্ছে না যাচ্ছে আমি মরবো না, বা আমাদের এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই, এরকম একটা তাদের সেন্স তাদের কাছ থেকে আসছে। আরেকটা হচ্ছে যে স্যার যেটা দেখেছি যে যারা কিনা বিশেষ করে আপনি জানেন স্যার যে বাংলাদেশের একটা বড় অংশ, মানে যাদের প্রফেশন বা কর্মক্ষম মানুষের ৭৫% হচ্ছে ইনফর্মাল সেক্টরে কাজ করে বলা যায় একরকম। সো সেই ক্ষেত্রে একটা বড় আছে এর মধ্যে। একটা একটু 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 ব্যাকে যায়, আবার যে গার্মেন্টস কর্মীদের মধ্যে যেমন একটা জিনিস আমরা শুনেছি, যে সমস্ত এনজিও গার্মেন্টস কর্মীদের সাথে কাজ করে, একটা হচ্ছে যে তারা যেমন চলে এসেছিল, যে সরকার বলুক বা বলেছিল যে আসতে হবে না একটা সময়, বা বলছে যে গার্মেন্টস গুলো খুলে দেওয়া হবে, কিন্তু মালিক পক্ষ বলছিল যে চলে আসো বা গার্মেন্টস খুলবে, তখন কিন্তু তারা ওই অন্য সব ঝুঁকি চিন্তা মাথায় রাখেনি যে আমার যে কাজটা আছে যদি আমি না যাই এই কাজটা আমি হারিয়ে ফেলতে পারি। কাজ হারানোর ভয় থেকে তারা কিন্তু আবার ঘর থেকে বের হয়ে এসছে, যে যতটা না সেটা পাবো, টাকা পাবো বা পাবো, বেতন পাবো, কাজটা যদি আমার হারিয়ে যায়, যদি পরবর্তীতে অন্য কাউকে নিয়োগ দিয়ে দেয়, বা পরবর্তীতে যদি ম্যানেজমেন্ট আমাকে অ্যাকসেপ্ট না করে, এইরকম একটা বড় রকমের ঝুঁকি তাদের মধ্যে দেখছি। তারপর আরেকটা হচ্ছে যেমন একটা ধন্যবাদ জিনিস হচ্ছে পলাশ। আসলে আমাদের, আচ্ছা হ্যাঁ আপনি শেষ করেন। আরেকটা স্যার হচ্ছে ভিক্ষাবৃত্তির একটা দেখা গেছে যে যেমন বাসা থেকে অনেক বেশি মানুষ এখন ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত হয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে আসছে যখন তাদের কাছে। যেমন একটা জিনিস হচ্ছে যে যেমন আগে যারা হয়তো ভিক্ষা করতো না, এটা ঠিক যে তাদের তার সন্তান ছেলে মেয়েরা তাদের খাওয়াইতো, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তার সন্তানের ছেলে মেয়ের কাজটাই নাই, তো সেও কিন্তু সংখ্যার চাইতে তার ঘর থেকে বের হয়ে গিয়ে বাবা মাও বের হয়ে আসছে ঘর থেকে, সে এইটা নিবে বা করবে। আরেকটা জিনিস স্যার যেটা খেয়াল করা, সেটা হচ্ছে যে আসলে নিম্নবিত্তের মানুষের বা আমাদের যদি বলি যে শ্রমিক শ্রেণীর মানুষের আসলে কতগুলো টুলস ভিত্তিক কাজ থাকে। যদি বলি রিক্সা আমার একটা টুলস, আমার এই যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আমার টুলস, এগুলো কিন্তু কোনোটাই ডিজিটাল বা ওরকম কোনো মাধ্যম না। ফলে ব্যাপক হারে যেহেতু কাজ তাদের নাই, কাজ হারায় গেছে, তো তাদের ওই ঘর থেকে বের হয়ে যাওয়াটাই নিয়তি হয়ে দাঁড়িয়েছে আর কি স্যার, যেটা কিনা ধন্যবাদ আমাদের মতো পলাশ। হয়তো। জি স্যার। হ্যাঁ ধন্যবাদ পলাশ। আমরা হয়তো এটা এটা একটা আলাদা আলোচনার বিষয় হতে পারে বা আড্ডার বিষয় হতে পারে। তো যাই হোক, আমরা আমাদের আড্ডার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী আমরা চেয়েছিলাম যে শুরুতে আমাদের নির্ধারিত 10 জন আলোচক তাদের আলোচনা বা তাদের বক্তব্য আমরা শুনবো, তারপর আমরা চেষ্টা করবো যে বাকিদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা। তো এই আলোচনার মাঝখানে আমি বেশ কিছু প্রশ্ন এখানে চলে এসেছে। বিশেষ করে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর রঞ্জন শাহ পার্থ। তিনি একটা মন্তব্য করতে চান। তো আমি ডক্টর রঞ্জন শাহ পার্থকে অনুরোধ করছি যে তার আলোচনাটা এখানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর মুজিবুল আলম, আপনাকে আপনাকে ধন্যবাদ এই একটা আলোচনার আয়োজন করার জন্য। অনেক মুখ যাদের অনেকদিন দেখি না তাদেরকে দেখা হচ্ছে। আপনি কি আপনার ভিডিওটা একটু অন করবেন ডক্টর পার্থ? হ্যাঁ করছি, ভিডিও তো বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যানথ্রোপোলজিতে যে সংখ্যা, আজকের আমি বিষয়টার উপরে যাচ্ছি, আজকের এই বিষয়টার উপর, সেটা নিয়ে আসলে অনেক ডিবেট আছে সংখ্যা এবং একটা সময় সংখ্যা এবং আমরা কি কোয়ালিটি বা কোয়ান্টিটির এই ডিবেটটার মধ্যে থাকতাম, একটা বাইনারির মধ্যে দেখার চেষ্টা করতো। বর্তমানে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসছে এবং দুইটার সাথে একভাবে সমন্বয় সাধন করার কথা বলছে। এবং এই সংখ্যা নিয়ে রাজনীতি আমরা একভাবে রাষ্ট্রের উপর বর্তায় সবসময়, যে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, কিন্তু কোন প্রক্রিয়ায় বাধ্য হয় রাষ্ট্র এগুলা করতে,
সেই জায়গা রাষ্ট্রের কিন্তু নানা ধরনের স্টেক হোল্ডার আছে। আমরা সবসময় দোষ দিচ্ছি রাষ্ট্রকে যে গার্মেন্টস খুলে দিচ্ছে বা হচ্ছে মানে এই লকডাউন উঠিয়ে দিচ্ছে। এর বাইরেও কিন্তু নানা ধরনের নিউ লিবারেল স্টেট গুলা রাষ্ট্র কিভাবে পরিচিত হয় বা রাষ্ট্রের দায়িত্বে যারা থাকে তারা কারা, সেই জায়গাগুলোতে যদি দেখি, যেরকম ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলি, সে যতটা না রাজনীতিবিদ তার থেকে বেশি বিজনেসম্যান। এবং বাংলাদেশের পার্লামেন্টেও কিন্তু সেই বিজনেসম্যানদের আধিক্যই বেশি। সেই জায়গাগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কারা রাষ্ট্রের পরিচালিত হয়। এবং আমি একটা উদাহরণ দিচ্ছি যে কারণে মনে পড়লো, যে কারণে আজকে আমি বলছি, এই ডিবেটের মধ্যে যাচ্ছি না সেটা, সেটা হচ্ছে যমুনা ব্রিজ যখন হয় তখন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল। যমুনা ব্রিজ, নর্থ ব্যাংক, আপনার বাড়ি ওইদিকে যান যখন দেখেন তখন হচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছিল। এবং ওখানে একটা যে ডিসি, ওই টাঙ্গাইলের ডিসি তখন হচ্ছে যমুনা সেতুর এই টাঙ্গাইল প্রান্তে একটা হচ্ছে সাইনবোর্ড ঝোলানোর ব্যবস্থা করলেন এবং ড্যাশবোর্ডের মতোই, এবং সাইনবোর্ডের সংখ্যাগুলা থাকে হচ্ছে না লেখা, সবগুলা আছে মৃত্যু কতটা, এতদিন এই এই মাসে কতজন মৃত্যু, এই মাসে, মানে এক ধরনের সতর্ক করার জন্য মানুষকে যে জোরে গাড়ি চালাবেন না, জোরে গাড়ি চালাবেন না। এই কারণে, এই জোরে গাড়ি চালানোর কারণে এই যমুনা সেতুর আশেপাশে এতগুলা মানুষ মৃত্যুবরণ করেছে, এইভাবে একটা সংখ্যা ধারণ করে, মানে একটা ড্যাশবোর্ডের মতোই। তখন তো ডিজিটাল বোর্ড ছিল না যখন হয়েছে তখন। কিন্তু ঘটনা হলো, দেখা গেল যে 2 বছরের মধ্যে ওই বোর্ডটা শ্রমিকরা গিয়ে ভেঙে ফেলছে, বাসের শ্রমিকরা এবং মালিকদের সহায়তায়। এবং ওখানে পুলিশও কিছু করতে পারে না এত শ্রমিকের জন্য এই জায়গায়। এখন ধরেন আমরা যদি ধরেন গার্মেন্টস খুলে দিলাম, সবসময় রাষ্ট্রকে দোষ দিচ্ছি, রাষ্ট্র দোষ দেওয়ার মতোই, কারণ হচ্ছে রাষ্ট্র ডিসিশন মেকার। কিন্তু এই গার্মেন্টস খোলার পেছনে কারা কাজ করছে এবং কত ধরনের ডিসকোর্স তৈরি করছে, সেই জায়গাগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ। যেরকম বিজিএম এর প্রেসিডেন্ট এই লকডাউনের আগে তখন কিন্তু যেভাবে টুইট করলেন, তারপরে হচ্ছে ফেসবুকে লাইভে গেলেন এবং মানুষের মধ্যে একটা ইমোশন তৈরি করলেন যে শ্রমিকের বেতন দেওয়া সম্ভব না, কারণ হচ্ছে অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্ডার গুলা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শ্রমিকের বেতন দেওয়া। আপনারা এসে হচ্ছে সারা ওয়ার্ল্ড এর মানুষদের, নেতাদের জানালেন, সে বললেন আমাদের কাছে আর কি, টিভির মাধ্যমে টক শোতে বললেন যে আমি সবাইকে জানাচ্ছি যে যাতে অর্ডার গুলা ক্যান্সেল না হয়, যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো। কিন্তু যখন আবার মানে তারপরে বললো যে অর্ডার যদি ক্যান্সেল হয় আমাদের লকডাউন ছাড়া থাকবে না, যখন প্রণোদনা দেওয়া শুরু হয়ে গেল তখন কিন্তু তারা বন্ধ করে দিল। কিন্তু আবার বন্ধ করে আবার তারা চালু করলেন, কারণ হচ্ছে তারা বললেন যে অর্ডার আসছে। মানে এই যে খেলা, এই যে দোলাচলের মধ্যে বসবাস করে এই রাজনীতি, সেটার সাথেও কিন্তু সংখ্যার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। কারণ হচ্ছে রাষ্ট্রের কাছে, মিড, আমাদের অ্যানথ্রোপোলজিস্ট মার্গারেট মিড বহু আগে বলে গেছেন যে আধুনিক রাষ্ট্র, আধুনিক সমাজ ব্যবস্থা কিভাবে মানুষের অভিজ্ঞতা সংখ্যায় পরিণত হয়, যেটা হচ্ছে যেরকম শুধুমাত্র এই মৃত্যুকে কেন্দ্র করে না, আমরা প্রতিটা মানুষই, আমরা যারা চাকরি করি আমাদের একটা আইডি কার্ড নাম্বার আছে, যারা স্টুডেন্ট তাদের একটা রোল নাম্বার আছে, সবাই কিন্তু রাষ্ট্রের কাছে একটা সংখ্যা, শুধু ডেড বডি না, জন্ম হয় যাদের তারাও কিন্তু একটা সংখ্যা। সেই সংখ্যার রাজনীতির বাইরে কিন্তু আমরা কেউ না। এখন হচ্ছে আমার ফ্যামিলিতে আমি যদি হেড থাকি, আমিও হিসাব করি, আমি যখন চাল কিনি তখন হচ্ছে আমার পরিবারের খাদ্যে মানে খায় কয়জন, সেই সংখ্যা, সবকিছুই কিন্তু আমরা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত একবার ওই সংখ্যার মধ্যে ঘুরপাক খাচ্ছি, সেই সংখ্যার থেকে বের হওয়ার কিছু নয়। কিন্তু এই সংখ্যাটা রাষ্ট্র এক এক জায়গায় এক এক ভাবে মানে রিপ্রেজেন্ট করে, সেটাই হচ্ছে বিষয়। যেরকম আমেরিকান গভর্নমেন্ট কিন্তু কার এই হচ্ছে সংখ্যাটাকে সবাই বলে হচ্ছে ঠিক মতোই দেখাচ্ছে ট্রাম্প গভর্নমেন্ট, অন্য কিছু করলেও সংখ্যাটা, কারণ ট্রাম্প মনে করতো তাদের এই পলিসিটাই ছিল যদি এই সংখ্যাটা ঠিক মতো জানানো যায় মানুষ ভয়ে বের হবে না বাসা থেকে। এই দিয়ে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যেরকম প্রথম দিকে লকডাউনের জন্য যে বলছিল এত মৃত্যু হতে পারে সেটা, কিন্তু এখন আবার বলা হচ্ছে মানে সিভিল সোসাইটি বা বিভিন্ন পাবলিক স্পেশালিস্ট তারা বলছেন যে হচ্ছে এই সংখ্যাটা কমিয়ে বলছে, কারণ হচ্ছে তাদেরকে মনে হচ্ছে ইকোনমির জন্য বা বিজিএম এর মতো গার্মেন্টস খোলা রাখার জন্য যদি মৃত্যুর সংখ্যা বেশি বলা হয় তাহলে হচ্ছে গার্মেন্টস খুলতে দিবে না। এই যে রাজনীতি, আসলে আমরা এটা কিন্তু রিয়েলিটিটা আসলে কোনোটাই আমাদের কাছে স্পষ্ট না যে কোথায়। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফিগারকে আমরা যদি বলি ম্যানিপুলেটও করে, আসলে যদি দেখা যায় যে যত টেস্ট, আতিক হাসান কিন্তু সুন্দর প্রেজেন্টেশনও দেখালেন, টেস্টের উপর কিন্তু ডিফারেন্ট করে, এটা দিয়েও কিন্তু আতিক হাসানের মতো গবেষকরাও এটাও বের করে ফেলছেন যে হচ্ছে 5,000 জনের যদি 700 আক্রান্ত হয় তাহলে যে 50,000 কত আক্রান্ত হবে, সেই স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলা কিন্তু মানে বের হয়ে আসছে, সেই সংখ্যার জায়গাগুলো কিন্তু আসে। এই সংখ্যার রাজনীতি আসলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ডিসকোর্স তৈরি হচ্ছে এবং অ্যানথ্রোপোলজিস্টরা এই জায়গায় আক্রান্ত হওয়ার, আপনি যে শব্দটা দিয়ে শুরু করেছেন সেই জায়গা থেকে আমি বলছি আক্রান্ত হওয়ার কিছু না। আমরা কিন্তু অ্যানথ্রোপোলজিস্টরা এখন কিন্তু প্রচুর অ্যানথ্রোপোলজিস্ট এই এই সে সংখ্যা
না মানুষের ন্যারেটিভ এই বাইনারির মধ্যে যায় না। কারণ যখন ন্যারেটিভও বলে, আমরা মেথোডোলজিতে কিন্তু লিখি আমরা 10 জনের ন্যারেটিভ নিয়েছি ওই গ্রাম থেকে বা ওই শহর থেকে আমরা 10 জনের জায়গা দিয়েছি। আমার জায়গায় সেটাই হচ্ছে, আমরা কি এই বাইনারির মধ্যে কিন্তু আমার মনে হয় না অ্যানথ্রোপোলজিস্ট এখন আছে। সেই জায়গা দুইটাকে আমরা কিভাবে সমন্বয় সাধন করি সেটা জায়গায় আমি একটা কাজ করছি, আমিও ন্যারেটিভ নিচ্ছি অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে। আমরা গ্রামের মানুষের ন্যারেটিভ নিচ্ছি, নিম্ন আয়ের মানুষের কোভিড কে কেন্দ্র করে ন্যারেটিভ নিচ্ছে, এবং ওখানেও কিন্তু আমি বলছি যে কতজনকে আমি নিয়েছি এবং কতজনকে আমি নিয়েছি, আমি কিন্তু সবাইকে রিপ্রেজেন্টেশন করতে পারি না। সংখ্যার মধ্যে কিন্তু আমরা যাচ্ছি শেষ পর্যন্ত। আমার কথা এইটুকু। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর পার্থ। আমরা হয়তোবা সময় থাকলে আপনার কাছ থেকে আপনার গবেষণা নিয়ে আরো কোনো একদিন শোনার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই আড্ডা গ্রুপে বেশ কয়েকজন প্রশ্ন করতে চান। আমি প্রথমেই নেওয়াজুল মওলা, উনি হাত তুলেছেন। নেওয়াজকে তার আলোচনা করার জন্য বলছি। নেওয়াজ। নেওয়াজ, আপনার মাইকটা মিউট করা আছে। ধন্যবাদ স্যার। আমি আসলে প্রথমেই যেটা ছোট করে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আজকের যে আলোচনা সংখ্যার রাজনীতি মহামারী, এখানে একটা জিনিস আসলে খুবই ইম্পর্টেন্ট না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে দুর্নীতি কেন্দ্রিক। যেহেতু আমি একটা দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থায় কাজ করি, তো দুর্নীতির বিষয়টা এবং এই সংখ্যা এবং কোভিড এটা আসলে খুবই ওতপ্রোতভাবে জড়িত। যদি আমি স্পেসিফিক ভাবে শুধু একটা কেস দিয়ে দেখতে চাই যে শুধু ত্রাণ বিতরণের কার্যক্রমটা, এটাকে যদি আমি সংখ্যার বিচারে দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে যে ধরনের নিউজ গুলো আমরা বিভিন্ন ধরনের গণমাধ্যমে দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পারি যে সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেমন ধরেন চালের সংখ্যা, চালের যে একক সেই সংখ্যাটা, তেল যেটা আমরা আগে কখনো দেখিনি যে তেলও চুরি করে বা এটাও দুর্নীতির একটা পণ্য হয়ে উঠতে পারে। তো এই ধরনের বিভিন্ন এবং ত্রাণের যে দেওয়ার সিস্টেমটা যদি আমরা দেখি বাংলাদেশে, যদিও এটা মহামারী, একটা স্বাস্থ্যকেন্দ্রিক মহামারী, কিন্তু বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা যে স্থায়ী আদেশাবলী, সেখানে কিন্তু মহামারী, প্যান্ডেমিক বা এপিডেমিককে কিন্তু দুর্যোগ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন যে বাংলাদেশের যে কোভিড-19 মোকাবেলায় কাজ করছে যেগুলো মিনিস্ট্রি, তার মধ্যে অন্যতম একটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্ট হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অধিদপ্তর। তারা কিন্তু শুরু থেকেই ত্রাণ কারা পাবে, ত্রাণ কি পরিমাণে ত্রাণ লাগতে পারে, এই যে সংখ্যাগুলো, এগুলো নিয়ে কিন্তু এক ধরনের কাজ করে আসতেছেন। এবং সেই সাথে যারা ত্রাণের সঙ্গে প্রাইভেট অর্গানাইজেশন বা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক এনজিও বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তারাও কিন্তু একটা সংখ্যা কেন্দ্রিক অ্যাজাম্পশনকে ঘিরে যে কত মানুষকে দেব, কত মানুষকে ত্রাণ দিতে হবে, কত মানুষের হাতে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি, এই বিষয়গুলো কিন্তু তারা অ্যাজাম্পশনের ভিত্তিতে একটা সংখ্যা নির্ধারণ করে দিচ্ছেন। সো গভর্নমেন্ট, আমি যেটা বলতে চাই, গভর্নমেন্ট যে ত্রাণটা দিচ্ছে এটা বিভিন্ন ভাবে দিচ্ছে। যেমন ধরেন খাদ্য মন্ত্রণালয় তাদের ওএমএস-এর চালকে টাকায় কম পরিমাণে কমায় নিয়ে এসে 10 টাকা কেজি দরে দিচ্ছে। আবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তার বিভিন্ন স্টেপে যে স্ট্যান্ডিং ওয়াটারের যে লেভেল স্তরটা আছে সেই স্তর মেনটেন করে জেলা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন পর্যায়ে ত্রাণগুলো বিতরণ করছে। সেখানে আমরা যদি দেখি যে সংখ্যা, একটু আগে মনে হয় রঞ্জন স্যার যেটা বললেন যে যদি আমরা দুর্ঘটনার সংখ্যাটা উল্লেখ করি তাহলে হয়তো এক ধরনের ইয়ে আসে। আমি একমত, আসলে সংখ্যার ডিসপ্লে মানে সংখ্যা প্রদর্শন কিন্তু মানে এটা স্বচ্ছতার সাথে জড়িত একটা বিষয়, এটা কিন্তু দুর্নীতি কমে নিয়ে আসতে পারে। তা আমরা যদি দেখি যে আমাদের আক্রান্ত হওয়ার সংখ্যা নিয়ে এক ধরনের রাজনীতি, এই ধরনের ত্রাণের কত পরিমাণ লোক ত্রাণ পাচ্ছে বা কত পরিমাণের লোক আসলে ত্রাণের কভারেজের মধ্যে আওতায় সরকার বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটা নিয়ে আসতে পারতেছে, এটাও কিন্তু একটা রাজনীতির বিষয় হিসেবে চলে আসছে। যেমন আমরা যদি দেখি যে কতজন লোককে সরকারি ভাবে এখন পর্যন্ত ত্রাণ কভারেজের মধ্যে নিয়ে আসে, এটার কিন্তু সত্যিকার কোনো তথ্য আমরা এখন পর্যন্ত সরকারি কোনো ওয়েবসাইট এবং ইয়াতে দেখতে পাইনি। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কিছু ত্রাণ বরাদ্দের সংখ্যাটা উল্লেখ করে, কিন্তু কতজন রিসিপিয়েন্ট হয়েছে, কতজন কভার্ড হয়েছে, কোভিড আক্রান্ত কতজন দুস্থ এবং অসহায় গরিব মানুষ এখন পর্যন্ত সরকারি ত্রাণটা পেয়েছে, এটার সংখ্যাটা কিন্তু আমরা দেখতে পারিনি। তাহলে এখানে একটা দেখা যায় যে এখানে স্বচ্ছতার ঘাটতি থেকে যায়। সো এই যে কোভিড কেন্দ্রিক যে মহামারী, আমাদের যে স্বাস্থ্য এই মহামারীটা হচ্ছে, সেখানে সংখ্যা রাজনীতির ক্ষেত্রে দুর্নীতিটা এখানে একটা অন্যতম ফোকাস একটা জায়গা হিসেবে চলে আসছে। এটুকু আমার কথা। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ নওয়াজ। আপনারা জানেন যে আমরা প্রায় ১ ঘন্টা ৪৮ মিনিটের মতো আড্ডা দিচ্ছি। আমরা আড্ডা দেওয়ার পরিকল্পনা ছিল আসলে ১ ঘন্টার মতো। তো আমি একটুখানি জানতে চাই যে উপস্থিত যারা এখানে আছেন তাদের কারো কোনো প্রশ্ন কিংবা মন্তব্য আছে কিনা? যদি সেটা থাকে আমরা তাকে সুযোগ দিতে চাই। না হলে হয়তো আমাদের কিছু নির্ধারিত প্রশ্ন আছে সেগুলো হয়তো আমরা আমাদের নির্ধারিত আলোচকদের জন্য করব। আপনারা কেউ কোনো আলোচনা কিংবা প্রশ্ন করতে চাইলে আপনাদের ভিডিওটা অন করতে পারেন। আমি তখন হয়তো দেখতে পাচ্ছি সবাইকে আমার মনিটরে। আমি সে অনুযায়ী আপনাদের ফ্লোর দিব। আচ্ছা, যাই হোক, এখানে যারা উপস্থিত আছেন তাদের আমি সেরকম কোনো ধরনের কারো প্রশ্ন নেই এটাই ধরে নিচ্ছি। আমাদের এমনিতেই আলোচনার বাইরে আপনারা জানেন যে আমাদের ফেসবুক কয়েকটা গ্রুপে এই আড্ডাটা লাইভ হচ্ছে। তো সেখান থেকে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন আসলে আমাদের এখানটায় চলে এসেছে। তো সেই প্রশ্নগুলোর ধারাবাহিকতায় যদি আমরা আলোচনাটা দেখি তাহলে কয়েকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে রোহিঙ্গা কেন্দ্রিক, বিশেষ করে আপনি জানেন যে বিশেষ ক্রাইসিস সময় এক হচ্ছে এই বড় একটা জনগোষ্ঠীর ব্যবস্থাপনা, আবার একই সাথে হচ্ছে আমরা দেখছি যে রোহিঙ্গারা নানাভাবে হয়তো বা মালয়েশিয়ার দিকে তাদের মালয়েশিয়ার দিকে চলে যাওয়ার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, বা হয়তো বা আপনার বিভিন্ন জায়গায় যে শরণার্থীদের আবার এক ধরনের নতুন মুভমেন্ট আসছে। তো সেটা হয়তো একটা আলোচনার দাবি রাখে। আবার কেউ কেউ বলছেন যে আমাদের ভ্যাকসিন কেন্দ্রিক কিংবা ঔষধ কেন্দ্রিক যে আলোচনা, সেই ঔষধ কেন্দ্রিক আলোচনাগুলো হয়তো বা আরেকটু ডিটেল করতে পারলে ভালো হয়। তো আমার মনে হয় যে আজকে আমাদের যেহেতু আলোচনার ফোকাসটা ছিল যে একভাবে সংখ্যাকে বোঝা বা সংখ্যা সম্পর্কিত আমাদের বোঝাপড়াটা কি সেটা একভাবে দেখা, এবং আমরা সেখানটায় দেখলাম যে ইতিহাসবিদ থেকে শুরু করে নৃবিজ্ঞানী কিংবা একইভাবে উন্নয়ন সেক্টরে যারা কাজ করছেন কিংবা হয়তোবা যারা কিনা আপনার বায়োমেডিক্যাল সায়েন্সে কাজ করেন, তাদের প্রত্যেকের হয়তো এক এক ধরনের বক্তব্য থাকছে, বা বক্তব্যগুলোর হয়তো কোথাও সমন্বয় থাকতে পারে বা বিতর্কের জায়গা থাকতে পারে। তো আমরা চেষ্টা করব শনিবারের আড্ডার, আপনারা জানেন যে বাংলাদেশ সময় প্রতি শনিবার ৩টার সময় আমরা এই ধরনের আয়োজন করতে চাচ্ছি। তো এটা ছিল আমাদের আজকে প্রথম উদ্যোগ। তো হয়তোবা আমরা এই আলোচনার ধারাবাহিকতায় এর পরবর্তী আলোচনাগুলোতে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করতে চাইবো। তো আজকে যেহেতু প্রায় ২ ঘন্টার মতো আড্ডা হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি যে আজকের আড্ডাটা এখানে শেষ করতে। তবে একটু বলে নিই, আমাদের পরের শনিবারের আড্ডাটায় আমরা রাখতে চাচ্ছি কোভিড এবং কোভিড পরবর্তী যে নৃবিজ্ঞান, সেই নৃবিজ্ঞানের আসলে গতি প্রকৃতিটা কি হতে পারে। আমি এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আড্ডা দিতে চাই। তবে টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য বড় গ্রুপ হয়ে গেলে আসলে আড্ডাটা একটু সমস্যা হয়। তো আমরা গ্রুপটাকে হয়তো একটু ছোট করে নিব, কিন্তু আমরা হয়তো প্রশ্ন রাখার বা প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিব। আমাদের পরিকল্পনা অনুযায়ী নেক্সট যে আড্ডাটা, আমি অধ্যাপক জহির আহমেদের সাথে একটা ইন্টেন্সিভ আড্ডা দিতে চাই, যে তিনি একটা দীর্ঘ সময় ধরে কোভিড সম্পর্কিত নানা লেখালেখির সাথে যুক্ত, এবং আজকের আলোচনা থেকেও আমরা দেখলাম যে তিনি বেশ কয়েকটি কাজের সাথে যুক্ত, এবং একই সাথে সিলেবাস প্রণয়ন থেকে শুরু করে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাজের সাথে যুক্ত, এবং যেখানে কিনা সিলেবাস প্রণয়নের বিষয়টা একটা গুরুত্বপূর্ণভাবে কোভিড কেন্দ্রিক এক ধরনের সিলেবাস প্রণয়নের কথা তিনি বলছিলেন। আবার পদ্ধতিগত জায়গায়, বিজ্ঞানের পদ্ধতিগত জায়গা নিয়েও আমাদের ভিতরে যে ধরনের আলোচনা থাকছে, যে আসলে করোনা পরিস্থিতিটা যদি একটু লম্বা সময় থাকে, সেক্ষেত্রে আসলে আমরা যে হলমার্ক আমাদের ম্যাথোলজির ক্ষেত্রে পার্টিসিপেন্ট অবজারভেশন, সেই পার্টিসিপেন্ট অবজারভেশন কি সোশ্যাল যে ডিস্টেন্সিং কিংবা যে ধরনের লকডাউন পদ্ধতি, সেক্ষেত্রে আমাদের পদ্ধতিগত কোনো পরিবর্তন আসবে কিনা, যেটা সাইম আপার একটা কনসার্ন ছিল। কিন্তু আবার অনেকেই মনে করছেন যে এই ভার্চুয়াল যে সুযোগ সুবিধা, এটাও হয়তো নৃবিজ্ঞানীরা একভাবে এক্সপ্লোর করছেন, সে জায়গায় হয়তো পদ্ধতিগত জায়গা থেকে তারা অবশ্যই এখানে সেই বিষয়গুলো যুক্ত করার চেষ্টা করবেন। তো এই বিষয়টাই থাকবে হচ্ছে আমাদের পরবর্তী আলোচনার বা পরবর্তী আড্ডার মূল বিষয়। তো আমি যদি শিরোনামটা বলি, শিরোনামটা হবে এরকম যে নৃবিজ্ঞান, কোভিড কালীন কিংবা কোভিড পরবর্তী নৃবিজ্ঞানের গতি প্রকৃতি। আমরা খুব শীঘ্রই এটা সম্পর্কিত একটা বিস্তারিত হয়তো ইনফো কোথাও দিয়ে রাখবো, সেখান থেকে হয়তো আপনারা জানতে পারবেন। আজকে আলোচনায় বা আড্ডায় উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং আপনাদের সাথে আবার দেখা হবে এই কামনায় আজকের আলোচনাটা বা আড্ডাটা এখানে শেষ করছি। ধন্যবাদ।